বনানীর এফআর টাওয়ারের ফ্লোরে ফ্লোরে ফায়ার সার্ভিসের তল্লাশি শেষ, দায়িত্ব নিয়েছে পুলিশ। নিহত ২৫ জনের মধ্যে ২৪ মৃতদেহ হস্তান্তর। উপজেলা পরিষদের চতুর্থ ধাপের ভোট রোববার রাতে শেষ হচ্ছে সব ধরনের প্রচার, গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। এবং খাগড়াছড়ি সদরের প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য নিহত, রাজবাড়ীতে কৃষককে গুলি করে হত্যা, নড়াইল ও নারায়ণগঞ্জে ২ জন খুন। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভির জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ আপনাদের সঙ্গে আছে আমি নীরা ফেরদৌস। ঢাকার বনানীতে এফআর টাওয়ারের বিভিন্ন ফ্লোরে চূড়ান্ত তল্লাশি শেষ করেছে ফায়ার সার্ভিস। পরবর্তী কার্যক্রমের জন্য বহুতল ভবনটি নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ। আগুনে মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড বলছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। এদিকে ঢাকা উত্তরের মেয়র বলছেন ভবনের মালিককে দুর্ঘটনার দায় নিতে হবে। আরাফাতুর রহমানের সহায়তায় রিপোর্ট করছেন সাকিবুর রহমান। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আমরা পরবর্তীতে আবার দেখানোর চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে বনানীর এফআর টাওয়ারের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খান আলামিন। আলামিন, এফআর টাওয়ারের বর্তমান অবস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী কার্যক্রম সম্পর্কে আমাদের জানান। নীরা, এরই মধ্যে সবাই জেনে গেছে যে বনানীতে যে গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেখানে ২৫ জন নিহত হয়েছে এবং ৭০ জনের মতো আহত হয়েছে এবং এই ৭০ জন আহতকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে। তো আজকে সকালবেলায় আমরা যতটুকু দেখেছিলাম যে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা কিন্তু চালিয়ে যাচ্ছিলেন। তো তার পরবর্তীতে উদ্ধার তৎপরতা শেষ করার পরে তারা চূড়ান্ত পর্যায়ে একটি তল্লাশি অভিযান চালিয়েছেন যে আর কোথাও কোনো মরদেহ কিংবা দেহ অবশিষ্ট আছে কিনা সেই বিষয়টি জানার জন্য। তো সেই বিষয়টি তারা শেষ করেছেন, অর্থাৎ চূড়ান্ত তল্লাশি শেষ করে এই যে ভবনটি আছে এফআর টাওয়ার, সেই টাওয়ারটি এখন পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তো এখন বলা যাচ্ছে যে বনানী এলাকার এই এফআর টাওয়ারকে কেন্দ্র করে আশপাশের যতগুলো ভবন রয়েছে, আহমেদ টাওয়ার, আওয়াল ভবন, এই সবগুলো ভবনই আজকে বন্ধ রাখা হয়েছে। এখানে কোনো ধরনের কার্যক্রম চলতে দেওয়া হচ্ছে না। পুলিশ সবগুলো ভবনের যে প্রধান ফটক রয়েছে, প্রধান ফটক বন্ধ করে দিয়ে সেখানে পুলিশ অবস্থান নিয়েছে। এর মাঝে আমরা দেখেছি যে জুমার নামাজের পরপর পুলিশের মহাপরিদর্শক ডক্টর জাবেদ পাটোয়ারি তিনি এসেছিলেন এবং তিনি ভবনটি পরিদর্শন করে আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় যদি কোনো আহত কিংবা নিহতের পরিবার স্বজনরা যদি মামলা করতে চায় তাহলে সেই মামলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হবে। আর যদি এমন কাউকে পাওয়া না যায় তাহলে পুলিশের পক্ষ থেকেই বনানী থানায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের কথা তিনি জানিয়েছেন। এবং পাশাপাশি আরেকটি বিষয়ে জানিয়েছেন যে সন্ধ্যার আগেই তারা এই ভবনের যে মালিক, অর্থাৎ এফআর টাওয়ার, এই মূলত ফারুক রূপায়ণ গ্রুপের একটি ভবন, এই ভবনের যে মালিক পক্ষ আছে, মালিক পক্ষের প্রতিনিধিদের নিয়ে পুলিশের সদস্যরা এবং সংশ্লিষ্ট যে প্রতিনিধিরা রয়েছেন তারা এই ভবনের বিভিন্ন ফ্লোরে ফ্লোরে গিয়ে পরিদর্শন করবেন। বিশেষ করে যে ভবনের যে তলাগুলোতে আগুন সব কিছু পুড়ে ফেলেছে সেই তলাগুলো তারা পরিদর্শন করবেন এবং তার পরবর্তীতে তারা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেন কিংবা কোনো নতুন বার্তা থাকে কিনা সে বিষয়ে আপনার মাধ্যমে সবাইকে জানাতে পারবো। নীরা। আলামিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ বনানীর এফআর টাওয়ার থেকে জানাচ্ছিলেন খান আলামিন। চলে যাচ্ছে পরের সংবাদে। ঢাকার বনানীতে এফআর টাওয়ারের বিভিন্ন ফ্লোরে চূড়ান্ত তল্লাশি শেষ করেছে ফায়ার সার্ভিস। পরবর্তী কার্যক্রমের জন্য বহুতল ভবনটি নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ। আগুনে মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড বলছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। এদিকে ঢাকার উত্তরের মেয়র বলেছেন ভবনের মালিককে দুর্ঘটনার দায় নিতে হবে। আরাফাতুর রহমানের সহায়তায় রিপোর্ট করছেন সাকিবুর রহমান। শুক্রবার সকাল হতে ভবনে তল্লাশি শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। স্থানীয় পুলিশের কাছে দায়িত্ব বুঝে দেওয়ার আগে বিপজ্জনক কিছুর অস্তিত্ব বা কোনো ফ্লোরে কেউ আটকে আছেন কিনা তা নিশ্চিতে তন্ন করে খোঁজা শুরু হয়। বুয়েটের বিশেষজ্ঞ ও পুলিশের ক্রাইম সিন ইউনিটের সদস্যরাও এতে অংশ নেন।
এরই বিভিন্ন পর্যায়ে আসেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও ডিএমপি কমিশনার এবং গণফোরাম সভাপতি। এটা তাদের গাফিলতির কারণে দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড। তাদের বিরুদ্ধে এই জাতীয় গাফিলতির কারণে যে নির্মম হত্যাকাণ্ড, সে ব্যাপারে আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। যে বিল্ডিংগুলো আছে বহুতলা ভবন, প্রত্যেকের বিল্ডিংকে তাদের ফায়ার সেফটি এবং বিল্ডিং সেফটির যত ধরনের পারমিশন সব কিছু আমাকে দিতে হবে আগামী 10 দিনের মধ্যে। সিটি কর্পোরেশন এবং রাজুক আমরা চাই একসাথে কাজ করার জন্য, আমাদের ভিতরে যেন গ্যাপ না থাকে। আগুনের কারণে বন্ধ হয়ে যাওয়া বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের এক পাশ শুক্রবার সকালে খুলে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের পরামর্শের ভিত্তিতে অন্য পাশও খুলে দেওয়ার কথা জানান তিনি। সাকিবুর রহমান, RTV, ঢাকা। বনানী এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত আব্দুল আল মামুনের দাফন দিনাজপুরে পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে। দুপুরে মামুনের মরদেহ এসে পৌঁছালে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। শহরের বালুডাঙ্গা এলাকায় আবুল কাশেমের ছেলে মামুন ট্রাভেলস এজেন্সিতে কর্মরত ছিলেন। আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে বের হওয়ার সময় নিচে পড়ে গিয়ে মারা যান তিনি। একইভাবে ডিশের তার বেয়ে নামতে গিয়েও শেষ রক্ষা হয়নি মৌলভীবাজারের সৈয়দা আমেনা ইয়াসমিনের। তার বাড়িতেও শোকের আবহ। নারায়ণগঞ্জে ফতুল্লার ফজলে রাব্বির মৃত্যুর চরম অনিশ্চয়তা পড়েছে পরিবার। বনানীতে নিহত পাবনার আমির হোসেন, যশোরে বৃষ্টি, নীলফামারীর রুমকিয়া আক্তার, শরীয়তপুরের মির্জা আতিকুর রহমান ও কুষ্টিয়ার ইফতেখার হোসেনের পরিবারেও চলছে শোকের মাতম। চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনের শেষ সময়ে প্রচারে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। মধ্যরাতে শেষ হবে এই নির্বাচনের প্রচার। শেষ দিনে ভোলা, লালমোহন উপজেলার ফরাশগঞ্জে কয়েকটি পথসভা করেন আওয়ামী লীগের প্রার্থী অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ। বিগত সময়ের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি সমৃদ্ধ জনপদ গড়তে আবারও নৌকায় ভোট চান তিনি। বিজয় নিশ্চিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি। তমুজউদ্দিন উপজেলায় গণসংযোগ করেছেন প্রার্থীরা। বাগেরহাটে বিভিন্ন উপজেলায় উন্নয়ন প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। খুলনা, ময়মনসিংহ, ফেনী, কুমিল্লা, পটুয়াখালী ও যশোর সহ বিভিন্ন স্থানে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। খাগড়াছড়ি সদরের প্রতিপক্ষের হামলায় এক ইউপি সদস্য নিহত হয়েছে। এ সময় আহত হন তার পরিবারের 7 সদস্য। আগামী বর্ষার আগে পদ্মার ভাঙন থেকে শরীয়তপুরে নড়িয়াকে রক্ষায় সরকার সব ব্যবস্থা নিয়েছে। একথা জানিয়ে পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম বলেছেন, নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে সরকার। সকালে শরীয়তপুরে নড়িয়ায় পদ্মার ডান তীর রক্ষা বাঁধে ড্রেজিং কাজে উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মুলফতগঞ্জ সংলগ্ন পদ্মার মাঝ নদীতে জেগে ওঠা চর অপসারণের মাধ্যমে ড্রেজিং উদ্বোধন করা হয়। এর মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে গেল 1077 কোটি টাকা ব্যয়ে পদ্মার ডান তীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ। 2-1 দিনের মধ্যে আরো বড় ড্রেজিং 28 ইঞ্চি, 30 ইঞ্চি, 32 ইঞ্চি বেশ কয়টা ড্রেজার আসবে। আমরা আশা করি আগামী সপ্তাহে এপ্রিলের ফার্স্ট উইকে একেবারে পুরো দমে ড্রেজিং এর কাজ এবং জিওপ্যাক ডাম্পিং এর কাজ সর্বোচ্চ গতি নিয়ে আমরা শুরু করতে পারব। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বনানীর এফআর টাওয়ারের ফ্লোরে ফ্লোরে ফায়ার সার্ভিসের তল্লাশির শেষ, দায়িত্ব নিয়েছে পুলিশ। নিহত 25 জনের মধ্যে 24 মৃতদেহ হস্তান্তর। উপজেলা পরিষদের চতুর্থ ধাপের ভোট রোববার রাতে শেষ হচ্ছে সব ধরনের প্রচার। গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। এবং খাগড়াছড়ি সদরের প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য নিহত, রাজবাড়ীতে কৃষককে গুলি করে হত্যা, নড়াইল নারায়ণগঞ্জে 2 জন খুন। জেলা সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপস গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। ধন্যবাদ সবাইকে।